কন্যার গল্প সকল পর্ব একসাথে। নীল মেঘ, লাল মেঘ আর গোলাপি মেঘ ছিল তিন বোন, আর তারা মেঘের রাজ্যে বাস করত। কিন্তু তাদের মধ্যে সবসময়ই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। আর ঠিক এভাবেই একদিন সকালে সবুজ মেঘ নীল মেঘের কাছ থেকে কোনো কিছু না শুনেই জঙ্গলের মধ্যে বৃষ্টিপাত ঘটায়। এটা দেখে তো নীলমেঘ অনেক বেশি রেগে যায়, আর তখন বলে, সবুজ মেঘ, তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কেন বৃষ্টি দিতে গেলে? আর সময় হওয়ার আগেই ওই দক্ষিণ পাহাড়ে বৃষ্টিপাত ঘটালে কেন? একটু বলো তো আমাকে শুনি। নীল মেঘের প্রশ্নের উত্তরে তখন সবুজ মেঘ বলে, শোনো নীল মেঘ, আমার ইচ্ছে হয়েছে তাই আমি বৃষ্টিপাত করিয়েছি, আর তাতে তোমার কি বলো তো নীল মেঘ? তুমি সব সময় সবকিছুর জন্য এমন কৈফিয়ত কেন চাও আমার কাছে? আমরা কি আমাদের ইচ্ছে মতো কোনো কিছুই করতে পারবো না? হ্যাঁ, আমার মন চেয়েছে তাই আমি বৃষ্টিপাত দিয়েছি, এতে তোমার কি? সবুজ মেঘের মুখে এসব কথা শুনি নীল মেঘ তো তখন ভীষণ রেগে যায় আর বলে, আমার কি মানে? তোমরা কি জানো না আমি তোমাদের বড় বোন? আর তাছাড়া এই মেঘের রাজ্য চলে আমার কথা মতো। আর তাহলে তোমরা কেন আমার কথা মানতে চাও না? সব সময় তোমরা কেন নিজেদের ইচ্ছে মতো কাজ করতে চাও বলো তো? এই মেঘের রাজ্যের সিস্টেম তোমরা বদলাতে পারবে না, এইভাবে সবকিছু এলোমেলো করতে পারবে না কোনোভাবেই। তোমাদেরকে অবশ্যই আমার কথা শুনে চলতে হবে, বুঝতে পেরেছো? আর যদি তোমরা আমার কথা না মানো তবে কিন্তু তোমরা অবশ্যই এর জন্য পানিশমেন্ট পাবে। আর শোনো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এখন থেকে তোমরা কোনো কিছু করার আগে অবশ্যই আমার পারমিশন নেবে, বুঝতে পারলে? নীল মেঘের মুখের উপর তখন সবুজ মেঘ বলে, আরে নীল মেঘ, তোমার কথা শুনতে আমার একেবারেই বয়ে গেছে। আরে যাও তো এখান থেকে, কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না। তুমি বড় বলে তো কি হয়েছে, সব সময় কি তোমার কথা শুনতে হবে? আমি পারবো না ওসব, আমার যখন যা মন হবে আমি সেভাবেই চলবো। যাও তো এখান থেকে, যাও। তিন মেঘ বোন তো মেঘরাজ্যে থাকে, তারপরও কেন তারা মানুষ ভাই বোনদের মতো করে ঝগড়া করছে বলো তো বন্ধুরা? আচ্ছা, তাদের এই তিন বোনের ঝগড়া কি মিটে যাবে, নাকি তাদের ঝগড়াও চলতে থাকবে মানুষ ভাই বোনগুলোর মতো করে সব সময়? আর নয়তো কিন্তু আমি তোমাদের ওপর অনেক বেশি রেগে যাব আর ভয়ানক হয়ে যাব। নীল মেঘের মুখের ওপর তখন সবুজ মেঘ বলে ওঠে, শোনো নীল মেঘ, তোমার কথা শুনতে আমার একেবারে বয়ে গেছে। আর যাও তো এখন এখান থেকে, কানের কাছে একদম ঘ্যান ঘ্যান করবে না তো সব সময়। আর তুমি বড় বলে কি হয়েছে, তোমার কথা কি সব সময় মেনে চলতে হবে আমার? আমার নিজের কি কোনো মনমতি নেই? গোলাপি মেঘ তো চুপচাপ বসে বসে তাদের দুই বোনের ঝগড়া শুনছিল। সবুজ মেঘ বোনের কথা শুনে তো নীল মেঘ তখন প্রচণ্ড পরিমাণ রেগে যায়, আর সে তখন সবুজ মেঘের ওপর ক্ষেপে গিয়ে বলে, সবুজ মেঘ, তোমার এত বড় সাহস যে তুমি আমার মুখের ওপর সব সময় কথা বলছো, আবার কি না আমাকে এখান থেকে চলে যেতে বলছো? তুমি কি চাইছো যে আমি তোমাদের ওপর খুবই কঠোর হয়ে যাই? আর আমি চাইলে কিন্তু তোমাদের আমার মুখের ওপর কথা বলা বন্ধ করে দিতে পারি যখন তখন। তোমরা কি সেই সবই চাইছো? এবার তো নীলমেঘ সবুজ মেঘের ওপর প্রচণ্ড ক্ষেপে গিয়েছে। এরপর এই দুই বোনের মাঝে আর কি কি হতে যাচ্ছে সেই সবটা থাকছে পরের পর্বে। সবুজ মেঘ ও নীল মেঘের ঝগড়ার এক পর্যায়ে নীলমেঘ সবুজ মেঘকে বলে ওঠে, সবুজ মেঘ, তোমার এত বড় সাহস,
যে তুমি আমার মুখের ওপর সব সময় কথা বলো, আবার আমাকে এখান থেকে চলে যেতে বলছো? তুমি কি দেখতে চাও আমি কিভাবে আমার মুখের ওপর কথা বলা বন্ধ করে দেই? অনেকক্ষণ চুপ করে থাকার পর গোলাপি মেঘ এবার বলে ওঠে, নীল মেঘ, তুমি আমাদের বড় সেটা আমি মানি, কিন্তু তাই বলে কি তুমি সব সময়ই আমাদের সাথে এমনভাবে জোর জবরদস্তি করবে? এটা কি তোমার মনে হয় না যে তুমি আমাদের সাথে অন্যায় করছো? গোলাপি মেঘের কথা শুনে তো নীল মেঘ আরো বেশি রেগে যায়। কি? তোর মতো সামান্য একটা গোলাপি মেঘের কাছ থেকে আমাকে এখন ন্যায় অন্যায় শিখতে হবে? তুই কি ভুলে গেছিস আমি তোর ও সবুজ মেঘের বয়সে কতটা বড়? আর শোন গোলাপি মেঘ, বড়রা যখন কথা বলে তখন ছোটদের বড়দের মধ্যে কথা বলা একদমই উচিত নয়। আর তুই কিভাবে আমাদের মাঝে কথা বলতে আসলি? তোর কি কোনো জ্ঞান নেই? নীল মেঘের মুখে এমন অহংকারী কথা শুনে তখন গোলাপি মেঘ বলে, শোনো নীল মেঘ, তুমি কিন্তু অহংকার করছো, আর অহংকারের পরিণতি কিন্তু সবসময় পতনই হয়। আমি আশা করি তুমি সেটা ভুলে যাবে না কখনো। তাই বলছি শোনো, আমাদের তিনজনকেই কিন্তু মিলেমিশে থাকতে হবে, আর তা না হলে মানুষজন অনেক কষ্ট পাবে ঠিক মতো আর সময় মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে। গোলাপি মেঘ এতটা ভালোভাবে কথা বলে আর সুন্দর করে বোঝানোর পরও নীলমেঘ তো মানতেই রাজি হয় না। তারপর আরও সে বলে, আমি ঠিকই বুঝতে পেরেছি গোলাপি মেঘ, তোমরা দুজন মিলে একসাথে হয়ে আমার সাথে লড়াই করতে চাও, তাই তো? আমি বলছি শোনো, এখনই তোমরা দুজনই আমার কাছে ক্ষমা চাও, আর তা না হলে কিন্তু আমি তোমাদের দুজনকেই কঠিন শাস্তি দেব। নীল মেঘের মুখে এ কথা শোনার পর তো তারা দুবনই বুঝতে পারে যে নীল মেঘ কোনোভাবেই তাদের কথাই শুনবে না, আর সে তার নিজের জেদটি বজিয়ে রাখবে। এরপর নীল মেঘ বলে, আমি ঠিক বুঝতে পেরেছি গোলাপি মেঘ, তোমরা দুইজন একসাথে হয়ে আমার সাথে লড়াই করতে চাও, তাই তো? আমি বলছি শোনো, তোমরা দুজনই আমার কাছে এক্ষুনি ক্ষমা চাও, না হলে কিন্তু আমি তোমাদের দুজনকেই কঠিন শাস্তি দেব। নীল মেঘের এমন কথা শুনে সবুজ মেঘ ও গোলাপি মেঘ হতাশ হয়ে যায়, আর সবুজ মেঘ বলে, শোনো নীল মেঘ, আমার মনে হয় না আমি বা গোলাপি মেঘ তোমার কাছে কোনো বড়সড় অন্যায় করেছি, আর তার জন্য তোমার কাছে আমাদের ক্ষমা চাইতে হবে এখন। তাই তুমি এরকম কোনো কিছুই ভেবো না। সবুজ মেঘের কথা শুনে নীল মেঘ তখন বলে, বুঝতে পেরেছি, এইভাবে তোমাদের বুঝিয়ে কোনো লাভ হবে না, তোমাদেরকে শাস্তি দিতে হবে। তাহলে এই নাও, তোমাদের উপহার গ্রহণ করো। এই কথা বলে তখন নীল মেঘ সবুজ মেঘের দিকে আগুনের দোলা ছুটতে থাকে। এর জবাবে তখন গোলাপি মেঘ ও সবুজ মেঘও আগুনের দলা ছুটতে থাকে নীল মেঘের দিকে। আর তাদের তিনজনের এমন আগুনের যুদ্ধ চলতে থাকে বেশ অনেকক্ষণ। এইভাবে যুদ্ধ করতে করতে একটা সময় তারা তিনজনই অনেকটা ক্লান্ত হয়ে যায়। এভাবে ক্লান্ত হয়ে তারা আর যুদ্ধ করতে পারে না তখন। এজন্য তারা কিছুটা সময় ব্রেক নিয়ে নেয়। আর তাদের এই তিন বোনের আগুন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষেরা। আচ্ছা, এই তিন মেঘ কন্যার এই যুদ্ধ, লড়াই আর ঝগড়ার মাঝে মানুষেরা কি ক্ষতিগ্রস্ত হতে থাকবে সব সময়?
নাকি তাদের গল্পে আসবে নতুন কোনো মোড়? তিন মৃতকন্যার ঝগড়ার এক পর্যায়ে নীলমেঘ তখন বলে ওঠে, বুঝতে পেরেছি, এভাবে তোমাদের বুঝিয়ে কোনো লাভ হবে না। তোমাদেরকে আমার শেষমেশ শাস্তি দিতে হবে, নয়তো তোমরা কোনো মতেই বুঝবে না। তাহলে এই নাও, তোমাদের উপহার গ্রহণ করো এবার। এ কথা বলেই তখন নীলমেঘ সবুজ মেঘ ও গোলাপি মেঘের দিকে জাদুর আগুনের দলা ছুটতে থাকে। অপরদিকে গোলাপি মেঘ ও সবুজ মেঘেরও কিছুই করা ছিল না। বাধ্য হয়ে তারাও নীলমেঘের দিকে তাদের আগুনের দলা ছুটতে থাকে। তাদের তিন বোনের এমন আগুনের যুদ্ধ চলতে থাকে বেশ অনেকক্ষণ ধরে। তারা তিনজন একটা সময়ই ক্লান্ত হয়ে যায় যুদ্ধ করতে করতে। আর এদিকে তাদের তিন বোনের জাদুতে তারা তিন বোনই জাদুর লোহার খাঁচাতে বন্দি হয়ে যায়। তখনও নীলমেঘের অহংকার ও চিৎকার কম হয় না, আর সে বলতে থাকে, তোমাদের এত বড় সাহস! তোমরা আমাকে জাদুর লোহার খাঁচাতে বন্দি করলে। আমি যদি একবার ছাড়া পাই, তাহলে আমি তোমাদের দেখে নেব। এই কথাটা মনে রেখো। তোমাদেরকে আমি বলে দিলাম। কিভাবে তোমরা আমার সাথে এটা করতে পারলে? আমি না তোমাদের বড় বোন? আমার ক্ষমতা তোমাদের থেকে সব থেকে বেশি। তারপরও তোমরা আমার সাথে এমন করতে থাকো। নীল মেঘের মুখে এমন বোকা বোকা কথা শুনে তখন সবুজ মেঘ বলে, শোনো নীলমেঘ, আমরা কেউই কাউকে ইচ্ছে করে বন্দি করিনি। আমরা জাদুর খাঁচার লোহাতে বন্দি হয়ে গিয়েছি আমাদের নিজেদেরই ভুলের কারণে। আমরা তিন বোন ঝগড়া করতে করতে তো ভুলে গিয়েছিলাম যে আমাদের জাদু শক্তিরও একটা লিমিটেশন আছে। আচ্ছা বন্ধুরা, এখন বলো তো, এই তিন ঝগড়টে আর জেদি অহংকারী মেঘকন্যা কি তাদের এই বন্দিদশা থেকে মুক্তি পাবে, নাকি তাদেরকে তাদের এই যুদ্ধ খেলার কারণে এই লোহার খাঁচাতে বন্দি হয়ে থাকতে হবে? তিন মেঘ বোন তাদের যুদ্ধ চালাতে থাকে অনেকক্ষণ। এভাবে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তারা নিজেরাই তাদের জাদুর কারণে একটি লোহার জাদুর খাঁচাতে বন্দি হয়ে যায়। এভাবে বন্দি হওয়ার পর তো তারা আরো বেশি রেগে যায়, আর তাদের বোন নীলমেঘ তো ভীষণ বক বক করতে থাকে বোকার মতো। তখন সবুজ মেঘ তার বোন নীলমেঘকে বুঝিয়ে বলে, শোনো নীলমেঘ, আমরা কেউই কাউকে ইচ্ছে করে এভাবে বন্দি করিনি। আমরা তো আমাদের নিজেদেরই ভুলের কারণে এই জাদুর লোহার খাঁচাতে বন্দি হয়ে গিয়েছি। আমরা তো ঝগড়া করতে করতে ভুলে গিয়েছিলাম যে আমাদের জাদু শক্তিরও একটা লিমিটেশন আছে। আর তাছাড়া তুমি তো একা জাদুর লোহার খাঁচাতে বন্দি হওনি, আমরাও তো জাদুর লোহার খাঁচাতে বন্দি হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছ না? তাই তো বলছি, শোনো বোন, এখন নিজেদের মধ্যে ঝগড়া না করি কিভাবে এই জাদুর লোহার খাঁচা থেকে বাহির হব সেটা নিয়েই চিন্তা করি চলো। সবুজ মেঘ ও গোলাপি মেঘ তো অনেক ভালো ছিল, তাই তারা সবসময়ই ভালো কিছু করার চেষ্টা করত, আর তারা ভালো ভালো কথা বলতো সব সময়। সবুজ মেঘের এমন শান্ত হয়ে কথা বলা শুনে তো নীলমেঘ আরো বেশি ক্ষেপে যায়। আর তখন নীলমেঘ বলে, শোনো তোমরা, আমাকে এখন এমন মিষ্টি মিষ্টি কথা বলে কোনো লাভ হবে না। আমি যদি একবার এই লোহার কাছে থেকে বের হতে পারি,
তাহলে আমি তোমাদের উচিত শিক্ষা দিব। এই বলে দিলাম। আমার সাথে গাদ্দারি? হ্যাঁ, আমাকে জাদু করে আর কৌশলে এভাবে আটক করে রেখেছো, আর তারপরও আবার মিষ্টি মিষ্টি বলে কথা। এসব কথাই কোনো কাজ হবে না, এই বলে দিলাম। এই কঠিন অবস্থাতেও নীলমেঘ যেন কোনোভাবেই নরম হচ্ছে না। তার অহংকার যেন আকাশ সমান। এই কঠিন সিচুয়েশনেও নীল মেঘের এমন বিরক্তিকর কর্কশ কথা আর অহংকার ধমক ধামাক শুনে গোলাপি মেঘ ও সবুজ মেঘ যেন ভীষণ বিরক্ত হয়ে যায়, আর সাথে তাদের প্রচণ্ড মন খারাপও হয়। বন্ধুরা, তোমরাই বলো, এরকম কঠিন পরিস্থিতিতে এমন বিপদে পড়ার পরও কারো মাথা যদি একেবারেই খারাপ না হয়ে যায়, তাহলে সে কি এমন ব্যবহার করতে পারে তার নিজের বোনদের ওপর, যারাও কিনা তারই কারণে এমন বিপদে পড়ে আছে? এই কঠিন হৃদয়ের আর অহংকারী নীল মেঘকে নিয়ে যে কি হবে? তিন মেঘ বোনের ঝগড়ার এক পর্যায়ে তো তারা নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেয়, আর নিজেদের জাদুর প্রয়োগ করতে করতে একটা পর্যায়ে তো তিন বোনই জাদুর লোহার খাঁচার মধ্যে আটকা পড়ে যায়। আর এমন কঠিন সিচুয়েশনেও তাদের বড় বোন নীল মেঘের মধ্যে কোনো অনুশোচনা নাই। সে তো এখনো পর্যন্ত অহংকারে রাগে জেদে ফুঁসতে থাকে, আর দুই ছোট বোনের ওপরে চিল্লাতে থাকে এক নাগালে। তখন সবুজ মেঘ তাদের বড় বোন নীল মেঘকে সান্ত্বনা দিয়ে থামানোর জন্য বলে, শোনো নীল মেঘ, আমরা কেউই ইচ্ছে করে বন্দি হইনি, আর কেউ কাউকে ইচ্ছে করেও এখানে বন্দি করিনি। আর দেখো তো, আমরা তো সবাই এখানে বন্দি হয়েছি আমাদের নিজেদেরই ভুলের কারণে। আমরা ঝগড়া করতে করতে তো ভুলে গিয়েছিলাম যে আমাদের শক্তিরও একটা লিমিট আছে। কিন্তু তাদের নীলমেঘ বোন তো এইসব শোনার কোনো তালেই থাকে না। সে তো নীলমেঘই, সে সব সময় তার নিজের মতো করেই বোঝে, এজন্যই তো বিপত্তিটা বাঁধে। সবুজ মেঘ তো বলল, নীল মেঘ শোনো না, আমাদেরকে এখন মাথা ঠান্ডা করে এই সিচুয়েশন থেকে রক্ষা পাওয়ার জন্য ভাবতে হবে, আর এখান থেকে বেরোনোর উপায়গুলো নিয়ে ভালো করে পর্যালোচনা করে অ্যাপ্লাই করতে হবে। আমাদের সকলকেই মাথা ঠান্ডা রাখতে হবে বোন, একটু শান্ত হও। সবুজ মেঘ ও গোলাপি মেঘ তো অনেক ভালো ছিল। তারা সব সময় চেষ্টা করত ভালো কিছু করার, আর তারা ভালো ভালো কথা বলতো। কিন্তু সবুজ মেঘের এমন দয়ালু কথা শুনে আর শান্ত হয়ে যাওয়া দেখে তো নীলমেঘ আরো বেশি ক্ষেপে যায়। তখন সে বলে, আরে আরে, তোমরা কি আমাকে বোকা পেয়েছো? হ্যাঁ, প্রথমত তোমরা কেউই আমার কোনো কথা শোনো না, আর তারপর ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করে যুদ্ধ করে আমাকে খাঁচায় বন্দি করেছো, আর এখন আবার এসেছো মিষ্টি মিষ্টি কথা বলতে। না না বাপু, তোমাদেরও সব মিষ্টি মিষ্টি কথা আমি শুনছি না। এইসব কথা বলে কোনো লাভ নেই। একবার একবার আমি এই লোহার খাঁচা থেকে বের হই, তারপর আমি তোমাদের উচিত শিক্ষা দিব, এই বলে দিলাম। নীল মেঘের এমন কথায় তখন বিরক্ত হয়ে সবুজ মেঘ বলে, শোনো নীল মেঘ, তুমি যদি আমাদের দুজনের ওপর এমন অত্যাচার করো, তাহলে কি তোমার মনে হয় আমরা চুপ করে বসে থাকবো? আমরা তোমার ওপর তখন ঝাঁপিয়ে পড়বো, আর তোমার সাথে লড়বো, আর ভালো করে তোমাকে বুঝিয়ে দিব যে আমরাও তোমার থেকে
কম কিছু নই। এমন পরিস্থিতিতে থেকেও তাদের তিন বোনের ঝগড়া থামার কোনো নাম নেই। এই কঠিন সিচুয়েশনেও নীল মেঘের কথা শুনে তো সবুজ মেঘ এবার সত্যিই রেগে যায়, আর রেগে গিয়ে বলে, শোনো নীলমেঘ, তুমি যদি আমাদের দুজনের ওপর এমন অত্যাচার করো আর জুলুম করো, তবে তোমার কি মনে হয় আমরা কি চুপ করে বসে থাকবো? আমরাও তখন ফাইট ব্যাক করব, আর তোমাকে বুঝিয়ে দেব আমরাও কম কিছু না তোমার থেকে, কারণ আমরা তো তোমারই বোন, তাই না? জাদুর লোহার খাঁচায় বন্দি থেকেও তাদের তিন বোনের এমন ঝগড়া চলছিল যেন থামারই কোনো নামই নেই। সবুজ মেঘের কথা শুনে নীল মেঘও তখন আরো খেপে গিয়ে চিল্লিয়ে বলে, আমি তোমাদের বড়, তাই তোমরা আমার কিছুই করতে পারবে না, সামান্য উড়ুমে কোথাকার। তাদের ঝগড়া চলতেই থাকে আর চলতেই থাকে। তিনি মেঘকন্যা এরকম বন্দি অবস্থায়ও এমন ঝগড়া করতে থাকে যেন তারা কোনো অবস্থাতেই তাদের ঝগড়া থামাতে রাজি নয় কেউ। এ তো গেল মেঘকন্যাদের ঝগড়া, আর ওদিকে জঙ্গলে টুনি, বিউটি পায়রা ও অন্যান্য পাখিরা মিলে জমির চাষের কাজে ব্যস্ত সময় কাটাতে থাকে। বিউটি পায়রা এর মাঝেই তার জমির চাষাবাদের কাজ সব শেষ করে ফেলে আর বলে, আমি তো আমার জমি চাষাবাদের সব কাজ শেষ করে ফেললাম, কিন্তু এখনো তো বৃষ্টি এলো না। অন্যান্য বাড়ির মতো তো এবার নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার জমির চাষের কাজ শেষ করে ফেলেছি, তাহলে কেন এখনো বৃষ্টি এলো না? মেঘকন্যারা কি কোনো কারণে আমাদের উপর অসন্তুষ্ট নাকি? কি হবে এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃষ্টি হবেই বা কি করে? তোমরা তো আর জানো না যে মেঘকন্যারা ওদিকে ঝগড়া বাঁধিয়ে নিজেরাই বন্দি দশায় আছে। মেঘের রাজ্যে তো তিন মেঘকন্যা ঝগড়া করতে করতে যুদ্ধ করে এখন বন্দি দশায় আছে তিনজনই। আর এদিকে তো জঙ্গলে টুনি, বিউটি পায়রা ও অন্যান্য পাখিরা মিলে তাদের জমি চাষের কাজে ব্যস্ত সময় পার করতে থাকে। বিউটি পায়রা তার জমি চাষাবাদের কাজ শেষ করে ফেলে এর মধ্যেই, আর সে বলতে থাকে, আমি তো আমার জমি চাষাবাদের সব কাজ শেষ করে ফেললাম, কিন্তু এখনো তো বৃষ্টি হলো না। না না, আমি তো দেরি করিনি। অন্যান্য সববারের মতো এবারও তো নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি আমার জমি চাষের কাজ শেষ করলাম, তাহলে এখনো কেন বৃষ্টি হচ্ছে না? আচ্ছা, মেঘকন্যারা কি তাহলে কোনো কারণে আমাদের উপরে অসন্তুষ্ট হলো নাকি? কি হবে এখন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বিউটি পায়রা তার জমি চাষাবাদের সব কাজ শেষ করার পর একা একা এই সব বলতে থাকে, আর তখন সেখানে টুনি আসে। আর টুনি তখন বিউটি পায়রাকে বলে, আচ্ছা বিউটি পায়রা, আমরা তো কোনো অন্যায় করিনি, তাই না বলো? তাহলে কেন মেঘকন্যারা আমাদের ওপর এভাবে রাগ করে আছে বলো তো? আর কেন তারা এভাবে বৃষ্টি বন্ধ করে দিল? ওহো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কি জানি কি সব হচ্ছে, আমার মাথায় তো কিচ্ছু আসছে না। এভাবে টুনি বিউটি পায়রার কাছে তার মনের সব কথাগুলো বলছিল, আর
মেঘকন্যাদের নিয়ে দুশ্চিন্তা করছিল। আচ্ছা বন্ধুরা, বলো তো, মেঘকন্যারা কি মুক্ত হয়ে টুনিদেরকে বৃষ্টি দিতে পারবে, নাকি টুনিদের এই কষ্ট করা চাষের সব ফসলগুলো বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাবে? তিন মেঘকন্যাদের মধ্যে ঝগড়া হওয়ার কারণে বনসহ সবখানের বৃষ্টিপাত একেবারে বন্ধ হয়ে যায়। কারণ এই মুহূর্তে তো মেঘকন্যারা নিজেরাই বন্দী হয়ে আছে। এই বন্দি দশা থেকে রক্ষা না পেলে তারা কিভাবে বৃষ্টিপাত ঘটাবে? এজন্যই তো টুনি, বিউটি পায়রা সহ বনের সকল পশু পাখি মেঘকন্যাদের উপর ভরসা করে আছে বৃষ্টির জন্য। আর চাষাবাদের কাজ তো তারা আগেই শেষ করে নিয়েছে। তারা একে অপরের সাথে বৃষ্টিপাত নিয়ে আর মেঘকন্যাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। আর এদিকে টুনি তো বলেই বসে বিউটি পায়রাকে, আচ্ছা বিউটি পায়রা, আমরা তো কোনো অন্যায় করিনি, তাই না? তাহলে মেঘকন্যারা আমাদের উপর এত রাগ করবে কেন বলো তো? আর কেনই বা তারা বৃষ্টি বন্ধ করে দেবে? তারা কি জানে না, তারা বৃষ্টিপাত না ঘটালে আমাদের কষ্ট করে জমি চাষ করা, ফসল উৎপাদন করা সব কিছুই বন্ধ হয়ে যাবে? টুনির মুখে এমন কথা শুনি বিউটি পায়রা তখন টুনিকে বলে, আরে টুনি বোন, তুমি তো ঠিক কথা বলেছ, কিন্তু আমরা কিভাবে বুঝবো বলো বৃষ্টি কেন হচ্ছে না? তাই আমি বলছিলাম, আমরা কোনো কিছু না জেনে অযথাই কেন নিজেদের মধ্যে সমালোচনা করছি? এইসব না করে আমরা বরং বৃষ্টির জন্য অপেক্ষা করি, দেখা যাক কি হয় সামনে। তখন বিউটি পায়রার সাথে টুনিও সহমত পোষণ করে আর বলে, হ্যাঁ বিউটি পায়রা, আমরা সেটাই না হয় করি, আর কয়েকটা দিন দেখাই যাক বরং। আর তারপরও যদি বৃষ্টিপাত না হয় তাহলে আমাদের অন্য কোনো উপায় তখন খুঁজে দেখতে হবে। এসব বলে টুনি ও বিউটি পায়রা তাদের বাসায় চলে যায়। টুনি, বিউটি পায়রা সহ বনের সকল পশু পাখির সাথে এরপর কি কি হতে যাচ্ছে? মেঘকন্যারা কি রক্ষা পাবে তাদের বন্দি দশা থেকে? আর তারপর কি বৃষ্টিপাত দেবে, নাকি তারা এভাবে বন্দি দশায় থেকে যাবে? আর বৃষ্টিপাতের জন্য টুনি, বিউটি পায়রা, যোগু কাক সহ বনের পশু পাখি বা কি করবে? তারা কি কোনো বুদ্ধি খুঁজে পাবে বৃষ্টিপাত ঘটিয়ে তাদের ফসল ফলানোর জন্য? সময় মতো বৃষ্টি না হওয়ার বিষয় নিয়ে বনের সব পশু পাখিরা ভীষণ চিন্তিত ছিল। এই সব বিষয় নিয়ে টুনি ও বিউটি পায়রা তাদের মধ্যে কথাবার্তা শেষ করে তাদের বাড়িতে চলে যায়। এভাবে আরো অনেকটা দিন কেটে যায়। এর মাঝে একদিন যোগু কাকু তার জমি চাষ করে বাড়ির দিকে ফিরছিল। তখন সে বলে, হায় আল্লাহ, আমি তো আমার জমি সবার শেষেই চাষ করি প্রতিবার, আর বৃষ্টির পানিতে আমার জমির ফসল খুব তাড়াতাড়ি পেয়ে যায়। এবারও তো তাই করলাম, সবার জমি চাষ করার পরে শেষে যে আমার জমিটাই চাষ করলাম, কিন্তু এখনো বৃষ্টিপাত শুরু হচ্ছে না কেন? হে মালিক, তুমিই বলে দাও কি সমস্যা হচ্ছে। এতগুলো দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বৃষ্টিপাত কেন হচ্ছে না? তাহলে এবার কি আমরা ফসল আর পাবো না? কি হবে তাহলে আমাদের?
হায় আল্লাহ, আল্লাহ। এইভাবে আরো অনেকগুলো দিন কাটতে থাকে। আর এবার তো জঙ্গলে পাখির শূন্যতা দেখা দিতে থাকে। ফসলের ক্ষেত, নদী নালা, মাঠঘাট সব কিছু যেন শুকিয়ে খা খা করছে। আর এদিকে কণিকা ও রূপকুমারী শালিক নিজেদের মধ্যে বলতে থাকে, এ আমাদের কোন অভিশাপ লাগলো গো কণিকা? আমাদের সব কষ্ট কি বিফলে যাবে? কিছুই তো বুঝতে পারছি না। মেঘকন্যারা আমাদের উপর হঠাৎ কেন এত রেগে গেল? আমরা কি এমন দোষ করলাম? কিছুই তো বুঝতে পারছি না। তারা আমাদেরকে এত কঠিন আর ভয়াবহ শাস্তি দিচ্ছে কেন? রূপকুমারী শালিককে সান্ত্বনা দিয়ে তখন কণিকা বলে, আরে রূপকুমারী শালিক, তুমি এমনভাবে ভেঙে পড়ো না। আর আমরা সবাই এভাবে আলাদা আলাদা করে দুশ্চিন্তা না করে চলো সবাই মিলে টুনির কাছে যাই। আমার তো মনে হচ্ছে আমরা সবাই মিলে এক জায়গায় বসলে একটা সমাধান অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা বন্ধুরা, বলো তো, এই অবলা অসহায় পাখিগুলো এখন কি করবে? আর তারা তো সত্য ঘটনা জানে না, তাহলে তারা এই বিপদ থেকে রক্ষা কি করে পাবে? টুনি, বিউটি পায়রা আর অন্য পাখিদের দুশ্চিন্তার গল্প তো আমরা আগেই শুনেছি। আর এখন তো যোগিকা, কণিকা, রূপকুমারী শালিক সহ এরা সবাই এখন দুশ্চিন্তা করছে বৃষ্টি নিয়ে, আর খুবই হতাশায় ভুগছে। রূপকুমারী শালিক তার মনের দুঃখে কষ্টের কথাগুলো তো কণিকাকে বলছিল। আর কণিকা সবটা শুনে রূপকুমারী শালিককে সান্ত্বনা দিয়ে টুনির কাছে যেতে বলে সবাইকে নিয়ে। তখন কণিকাকে রূপকুমারী শালিক বলে, ঠিক আছে কণিকা ভাবি, তুমি না হয় তাহলে আগেই চলে যাও টুনির ওখানে, আর আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। এই কথা বলে রূপকুমারী শালিক তার বাসায় চলে যায়। আর এদিকে কণিকা বিউটি পায়রা ও রূপসী টিয়াকে দেখতে পেয়ে তাদের কাছে চলে যায়। আর তখন সে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে বিউটি পায়রা বলছে, হায় রে সৃষ্টিকর্তা, মাঠ ঘাট নদী নালা সবই তো শুকিয়ে গেছে। পুরো জমির মাঠ খা খা করছে। আর কারো কারো ফসল তো রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর আমাদের বীজ রোপণ করার পর থেকে তো এখনো এক ফোঁটাও বৃষ্টি হলো না। তাহলে আমরা ফসল উৎপাদন কিভাবে করব? আর এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। সৃষ্টিকর্তা, আপনি আমাদের সাহায্য করুন। আপনি আমাদের জন্য দয়া করে একটু বৃষ্টি দিন। আপনি বৃষ্টি না দিলে আমরা কিভাবে ফসল ফলাবো? কি করব আমরা? একটু দয়া করুন, সাহায্য করুন। বিউটি এভাবে সৃষ্টিকর্তার কাছে অনুরোধ করতে থাকে। আমার তো মনে হচ্ছে এখন পশু পাখিদের এই দুর্দিন কেটে যেতে পারে, কারণ পশু পাখিরা এখন তো আল্লাহর কাছে সাহায্য চাইছে। আর আল্লাহর কাছে সাহায্য চেয়ে কেউ কখনোই নিরাশ হয় না। এখন বনের পশু পাখির সাথে এরপর কি কি হবে, তারা তাদের সমস্যা থেকে মুক্তি পাবে কিনা? কণিকা যাচ্ছিল তো টুনির কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু সে পথে বিউটি পায়রা আর রূপসী টিয়াকে দেখতে পেয়ে
তাদের কাছে চলে আসে। আর সেখানে এসেই দেখে বিউটি পায়রা তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে বৃষ্টির জন্য আর তাদের ফসলকে রক্ষা করার জন্য। তখনই সেখানে টুনি চলে আসে আর সে বিউটি পায়রাকে বলে, ও বিউটি পায়রা, দেখো পুরো আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাত নেই। আর আগামী 10-15 দিনেও আর বৃষ্টিপাত আসার কোনো সম্ভাবনা নেই গো। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে বাঁচবো? আমাদের কাছে তো কোনো ফসল রিজার্ভ করা নেই। এই যে মাঠের ফসলটুকু, এইটুকুই তো আমাদের একমাত্র ভরসা। এই জন্য আমাদের ফসলকে আমরা কিভাবে রক্ষা করব সেটা নিয়েই ভাবতে হবে। টুনির কথা শুনে তখন বিউটি পায়রা বলে, টুনি, তুমি কিছু একটা করো না গো। তুমি ছাড়া যে আমাদের আর কোনো আশা ভরসা নেই। আমাদের ফসলের কথা চিন্তা করে হলেও তুমি কিছু একটা করো। আমাদের মোটে না হোক খেয়ে পড়ে তো বাঁচতে হবে। বিউটি পায়রার কথাই তখন টুনি বলে, বিউটি পায়রা, আমিও সেটাই ভাবছি। আর এই জন্যই আমাদেরকে এখন অন্তমাতার কাছে যেতে হবে। একমাত্র তিনিই পারেন এই সমস্যার সমাধান দিতে। তাই বলছি, শোনো, তোমরা সবাই মিলে আমার সাথে চলো। আমাদেরকে এখনই অন্তমাতার কাছে যেতে হবে। আমরা আর এভাবে সময় নষ্ট না করি, কারণ আমরা যতই দেরি করব আমাদের ততই ক্ষতি হতে থাকবে। তাই আমরা এক্ষুনি যাব তন্তমাতার কাছে। চলো চলো, সবাই আর দেরি না করো, তাড়াতাড়ি করে চলো। টুনির এই বুদ্ধিতে তাহলে কি এবার সবাই মিলে তন্তমাতার সাহায্যে বৃষ্টির দেখা পাবে আর তাদের ফসলকে কি রক্ষা করতে পারবে, নাকি তারাও তলিয়ে যাবে সময়ের সাথে? বিউটি পায়রা তখন টুনিকে বলে, টুনি, তুমি এখন আমাদের একমাত্র ভরসা। দয়া করে কিছু একটা করো। কিভাবে আমরা এই মহা বিপদের হাত থেকে এখন রক্ষা পাবো? একটা উপায় তো জলদি করে বের করো। তুমি এখন আমাদের একমাত্র ভরসা। বিউটি পায়রার কথাই তখন টুনি বলে, বিউটি পায়রা, আমিও সেটাই ভাবছি। আর এই জন্যই আমাদেরকে এখনই তন্তমাতার কাছে যেতে হবে। একমাত্র তিনিই পারবেন আমাদেরকে এই মহা বিপদের হাত থেকে রক্ষা করতে। তাই বলছি, শোনো, তোমরা সবাই মিলে আমার সাথে চলো। আমাদেরকে এক্ষুনি তন্তমাতার কাছে যেতে হবে। আর সময় নষ্ট করার মতো সময় যে আমাদের নেই। এখন যতই দেরি করব আমাদের ক্ষতি ততই বাড়তে থাকবে। তাই আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে আমরা এখনই যাই, চলো তন্তমাতার কাছে। তিনি তো একমাত্র ভরসা এখন। টুনির কথা শুনে সবাই রাজি হয়ে যায়। তারা সবাই এরপর একসাথে হয়ে তন্তমাতার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দেয়। বেশ অনেকটা সময় ধরে হাঁটতে থাকে তারা। এরপর হাঁটতে হাঁটতে তারা একটা সময় তন্তমাতার প্রার্থনার স্থলে পৌঁছে যায়। তখন টুনি তন্তমাতাকে বলে, তন্তমাতা, আপনি আমাদেরকে এখন এই মহা বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন। আমরা বহুদিন যাবৎ ভীষণ কষ্টে আছি গো। আমাদেরকে দয়া করে সাহায্য করুন। আজ অনেকগুলো দিন যাবৎ
আমাদের জঙ্গলে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। মাঠ ঘাট নদী নালা সব তো শুকিয়ে একেবারে চৌচির হয়ে আছে। পুরো মাঠ যেন খা খা করছে। আর কারো কারো ফসল তো রোদ্রে পুড়ে একেবারে ছাই হয়ে যাচ্ছে। আর আমাদের বীজ রোপণ করার পর থেকে এ পর্যন্ত একটা বাড়ির জন্য বৃষ্টি হলো না। তাহলে আমরা ফসল উৎপাদন করব কিভাবে? আর এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। আর তাছাড়া জঙ্গলের কোনো জন্তু জানোয়াররাও পানি খেতে পারছে না। এই মুহূর্তে আমরা কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন, একটা উপায় বের করুন। তন্তমাতা কি তবে এবার টুনিদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? আর টুনিরা ফসল ফলিয়ে আবার সুন্দরভাবে জীবনযাপন শুরু করবে? নাকি তাদের জীবনে তাদের সমস্যা থেকেই যাবে? আর ওদিকে মেঘকন্যারা কি ওদের বন্দি দশা থেকে রক্ষা পাবে? নাকি তারা এভাবে বন্দি হয়েই থেকে যাবে? টুনি তো বনের সব পশু পাখিকে মানিয়ে তন্তমাতার কাছে যায় তাদের সমস্যার সমাধান করার জন্য, বনে কিছুটা বৃষ্টিপাত হওয়ানোর জন্য। এরপর সে তন্তমাতার কাছে যেয়ে সব ঘটনা খুলে বলে যে তারা কতটা প্রবলেম ফেস করছে বৃষ্টি না হওয়ার কারণে। তাদের তো না খেয়ে মরার উপক্রম হয়েছে। তারপর টুনির সবটা কথা শোনার পর তন্তমাতা তখন বলেন, শোনো বাছা, তোমাদেরকে বৃষ্টি দেওয়ার ক্ষমতা তো আমার কাছে নেই। এই ক্ষমতা একমাত্র মেঘকন্যাদের কাছেই আছে। তাই তোমাদেরকে এখন মেঘকন্যাদের কাছেই যেতে হবে। আর মেঘকন্যাদের সাথে কথা বললেই বৃষ্টি বর্ষানোর উপায় বের করতে হবে। তন্তমাতার কথা শুনি তখন টুনি বলে, আচ্ছা ঠিক আছে তন্তমাতা, আমি এখনই যাব মেঘরাজ্যে। কিন্তু আপনি শুধু আমাকে মেঘরাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিন। আর আমাকে সেখানে পৌঁছানোর সকল উপায় বলে দিন। সেখানে নিয়ম কানুনগুলাও আমাকে জানতে হবে। দয়া করে আমাকে এতটুকু সাহায্য তো আপনি করুন। টুনির কথায় তখন তন্তমাতা খুশি হয় আর বলে, এখান থেকে দক্ষিণে শেষ আকাশ থেকে একটা রংধনু নেমে এসেছে। সেই রংধনুর পথ ধরে ওপরে উঠতে থাকলেই তুমি মেঘরাজ্য খুঁজে পাবে। আর সেখানে গিয়ে তোমাকে মেঘকন্যাদের সাথে দেখা করে বৃষ্টিপাতের বিষয়ে নিয়ে কথা বলতে হবে। তাদেরকে রাজি করাতে পারলেই তোমরা বৃষ্টিপাত পাবে। তন্তমাতার কাছ থেকে সব কিছু শুনে আর সবটা বুঝে তখন টুনি বলে, আচ্ছা ঠিক আছে তন্তমাতা, আমি তাহলে আর সময় নষ্ট না করে এখনই রওনা হই মেঘরাজ্যের উদ্দেশ্যে। আর আমি প্রাণপণ চেষ্টা করব তাদেরকে বুঝিয়ে বৃষ্টিপাত ঘটানোর জন্য। টুনি কি মেঘরাজ্যে পৌঁছতে পারবে? আর সে কি মেঘদের দেখা পাবে? আর মেঘদের দেখা পেলেও বা কি হবে? সে তো মেঘদেরকে রক্ষা করতে পারবে না হয়তো। আর মেঘরা রক্ষা না পেলে তো বৃষ্টিপাতও দেওয়া সম্ভব নয়। এছাড়া মেঘকন্যারা তো অনেকটা রেগে আছে।
তারা কি টুনির কথায় ইমপ্রেস হবে আর জঙ্গলে বৃষ্টিপাত দেবে? টুনি কি সত্যিই পারবে তার জঙ্গলের পশু পাখিদেরকে রক্ষা করতে? আর টুনি কি পারবে তাদের ফসল সঠিকভাবে উৎপাদন করে তাদের নিজেদের জীবন রক্ষা করতে? জঙ্গলের সব পশু পাখি মিলে যখন তন্তমাতার কাছে আসে, তন্তমাতা তাদেরকে মেঘরাজ্যে যেয়ে মেঘকন্যাদের সাথে এই সমস্যার বিষয়ে কথা বলতে বলে। আর একমাত্র মেঘকন্যারাই যে পারবে জঙ্গলে বৃষ্টিপাত দিতে সে বিষয়ে কনফার্ম করে। এরপর টুনি রাজি হয়ে যায় তখনই মেঘরাজ্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর সে তন্তমাতার কাছ থেকে মেঘরাজ্যে যাওয়ার সব রাস্তা জেনে নেয়। তন্তমাতার কাছ থেকে সবটা জানার পর তখন টুনি বলে, ঠিক আছে তন্তমাতা, আমি তাহলে এখনই রওনা দিচ্ছি। আর আমি মেঘরাজ্যে যেয়ে আপ্রাণ চেষ্টা করব মেঘকন্যাদের কাছে আমাদের সকল সমস্যা খুলে বলে তাদেরকে বৃষ্টিপাতের জন্য বুঝিয়ে বলার। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব দ্রুত বৃষ্টিপাত ঘটানোর। এইসব বলে টুনি সেখান থেকে উঠতে উঠতে জঙ্গলের দক্ষিণ দিকে যেতে শুরু করে, কারণ মেঘরাজ্য তো আছে জঙ্গলের দক্ষিণ কোণে। টুনি বেশ অনেকটা সময় ধরে উড়ে অবশেষে সেই রংধনু দেখতে পায়। আর টুনি হাঁটতে হাঁটতে সেই রংধনুর কাছে যেতে থাকে। এরপর আকাশে থাকা মেঘকন্যাদের কাছে যাওয়ার জন্য টুনি রংধনুর পথ ধরে আবারও উড়তে শুরু করে, যাতে সে দ্রুত মেঘকন্যাদের কাছে পৌঁছতে পারে। বেশ কিছুটা সময় ওড়ার পর টুনি মেঘের দেশে পৌঁছে যায়। আর তখন সে বলে, যাক, অবশেষে আমি তাহলে মেঘরাজ্যে চলে এলাম। এইবার দ্রুত আমার মেঘকন্যাদেরকে খুঁজে বের করতে হবে। আমার সমস্যার কথাগুলো তো তাদেরকে খুলে বলতে হবে। আচ্ছা বন্ধুরা, টুনি কি পারবে তবে মেঘকন্যাদেরকে রাজি করিয়ে জঙ্গলে বৃষ্টিপাত ঘটাতে? আসলে তো মেঘকন্যারা তখনও বন্দি ছিল, টুনি তো এসবের কিছুই জানে না। তাহলে টুনি কিভাবে তার সমস্যার সমাধান করবে মেঘকন্যাদেরকে আগে উদ্ধার না করে? তন্তমাতার কথা মতো টুনি জঙ্গলের দক্ষিণ কোণে যেয়ে রংধনুর পথ ধরে উড়তে 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 আকাশে যেয়ে মেঘরাজ্যে চলে আসে। এরপর টুনি, যাক, অবশেষে আমি মেঘরাজ্যে চলে এলাম। এখন আমাকে খুব তাড়াতাড়ি মেঘকন্যাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে আরো সামনে যেতে হবে। দ্রুত কাউকে খুঁজে মেঘকন্যাদের সন্ধান নিতে হবে। যাই, আর একটু সামনে যাই। এই কথা বলে টুনি সামনের দিকে আরো কিছুটা পথ এগোতে থাকে। আর একটু সামনে এগোতেই টুনি হঠাৎ 3 মেঘকন্যাকে বন্দি অবস্থায় দেখতে পায়। আর মেঘকন্যাদেরকে এমন বন্দি দশায় দেখে তো টুনি খুবই হতাশ হয়ে যায় আর বলে, এ বাবা, এই কি মেঘকন্যারা, আপনারা এইভাবে বন্দি হয়ে আছেন কেন? আপনাদের এই দশা কিভাবে হলো? কে আপনাদেরকে এইভাবে বন্দি করলো? তখন 3 মেঘকন্যারা একসাথে টুনিকে বলতে থাকে, ওই শয়তান 2 বোন আমাকে এভাবে জাদুর লোহার কাঁচায় বন্দি করে রেখেছে। আমি যে ওদের বড় সেটা ওরা কিছুতেই মানতে চায় না। আমার উপরে ওরা সব সময় অধিকার খাটাতে যায় আর আমার অনুমতি ছাড়াই কাজ করে।
আর আমি এসব বলতে যেই তো ওরা এমন দুঃসাহস দেখিয়েছে। এবার তো তাহলে মনে হচ্ছে মেঘকন্যারা আবারও ঝগড়া শুরু করবে। কিন্তু টুনি তো এসেছিল তারই সমস্যার সমাধান ঘটাতে। কিন্তু এখানে এসে মেঘকন্যাদেরকে বন্দি দেখে তো সে এমনিতেই হতাশ। তারপর আবার যখন মেঘকন্যারা ঝগড়া শুরু করছে, তখন টুনি কি করবে? টুনি কি নিজের সমস্যার সমাধানের কথা চিন্তা করবে, নাকি আগে মেঘকন্যাদেরকে সামলিয়ে তাদেরকে বন্দিদশা থেকে মুক্ত করবে? এবার তো টুনির বুদ্ধির ওপর ডিপেন্ড করছে গল্পের বাকি কাহিনী। টুনি তো অনেক কষ্টে জঙ্গল পেরিয়ে, রংধনুর পথ পেরিয়ে, আকাশের পথে এসে শেষমেশ মেঘরাজ্যে আসে। আর সে মেঘকন্যাদেরকে খুঁজতে থাকে। এরপর এগোতে এগোতে যখন মেঘকন্যাদেরকে খোঁজে, তখন সে হঠাৎ করেই সামনেই মেঘকন্যাদেরকে বন্দি দশায় দেখতে পায়। আর তখন তো সে ভীষণ অবাক হয়ে যায়। তখন সে মেঘকন্যাদেরকে বলে, এ বাবা, মেঘকন্যা, আপনারা এভাবে বন্দি হয়ে গেলেন কি করে? আমি তো এসেছিলাম অনেক আশা করে, কিন্তু আপনারা এভাবে বন্দি হয়ে গেলেন কিভাবে? কে আপনাদেরকে এভাবে বন্দি করে রেখেছে? তখন নীল মেঘ টুনিকে বলে, ওই শয়তান দুই মেয়ে এইভাবে আমাকে জাদুর লোহার কাছে বন্দি করে রেখেছে। আমি যে ওদের বড় সেটা ওরা মানতেই চায় না। আমার তো মনে হয় ওরা মাঝে মাঝে ভুলেই যায় আমি ওদের সব থেকে বড় বোন। আর ওরা আমার কোনো কথা মানতেই চায় না। সব সময় আমাকে কিভাবে অপদস্থ করবে সেটা নিয়েই ওরা চিন্তা করে। নীল মেঘের কথা শুনে তো সবুজ মেঘ আরো বেশি রেগে যায়। তখন সে বলে, নীল মেঘ, তুমি একটু মিথ্যে কথা বলবে না। এই সব কিছুর জন্যই একমাত্র তুমি দায়ী। তোমার জন্যই তো আজকে আমাদের এই অবস্থা। আর তুমিই তো আমাদেরকে এভাবে বন্দি করে রেখেছো। আসলে তুমিই আসল শয়তান। তুমি এখন আমাদের উপরে তার দায়ভার চাপাতে চাইছো। সেটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি এখন ভুল স্বীকার করে নাও। তাদের এমন ঝগড়া শুনে তো টুনি পুরাই অবাক। মেঘকন্যারাও কি পশু পাখি আর মানুষদের মতো করে ঝগড়া করে? হে খোদা, টুনি এখন কি করবে? তাদের এমন ঝগড়া শুনে তখন টুনি বলে, আমি হয়তো বুঝতে পারছি তোমাদের তিন বোনের মাঝে এমন ঝগড়া হতে হতেই লড়াই বেঁধেছে, আর তাতে করে এই বন্দি দশা হয়েছে। কি বলো? টুনি তো মনে হয় তাহলে সবটা বুঝতে পেরেছে। যতটুকু সে বলল, মনে হয় সে নতুন কোনো বুদ্ধি বের করবে মেঘকন্যাদেরকে এখান থেকে রক্ষা করার জন্য। কারণ মেঘকন্যারা রক্ষা না হলে যে টুনিও তার সমস্যার সমাধান করাতে পারবে না। তাহলে টুনি কিভাবে মেঘকন্যাদেরকে বন্দিদশা থেকে বের করে আর তার সমস্যার সমাধান করে? টুনি মেঘরাজ্যে যাওয়ার পরে মেঘকন্যাদের খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর সে মেঘকন্যাদের খুঁজে পায়। কিন্তু সে তো দেখতে পায় মেঘকন্যারা জাদুর তিনটি লোহার খাঁচায় বন্দি অবস্থায় আছে। সে তো প্রথমে ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু পরক্ষণেই দেখতে পায় মেঘকন্যারা একে অপরের সাথে বিভিন্ন কথায় আর ছোটখাটো বিষয় নিয়ে নানাভাবে ঝগড়ায় লিপ্ত হয়ে আছে। তখন টুনি মেঘকন্যাদেরকে বলে, মেঘকন্যা, আপনারা তিন বোন এই মেঘরাজ্যে বসে এমন ঝগড়া করছেন,
আর ওদিকে আমরা সব পশু পাখিরাই আমাদের জমি চাষাবাদের কাজ শেষ করেছি, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এত কষ্ট করে লাগানো সব ফসলই নষ্ট হয়ে যেতে বসেছে। আর ওদিকে নদী নালা খাল বিল সব শুকিয়ে চৌচির হয়ে গেছে। আর শুধুমাত্র পানির অভাবেই জন্তু জানোয়ারেরা সব মারা যাচ্ছে, আর বিভিন্ন সব কঠিন কঠিন রোগে পড়ে যাচ্ছে। আর পানির অভাব যদি এইভাবে আরো কিছুদিন চলতে থাকে, তাহলে তো আমাদের না খেয়েই মরতে হবে গো। আর ইতিমধ্যেই সবাই জঙ্গল ছেড়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে পানির খোঁজে। আর এখানে সেসবের কোনো খোঁজ নাম নেই। আপনারা সবাই মিলে এভাবে ঝগড়া করছেন একে অপরের সাথে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন আমাদের কি হবে? আমরা কোথায় যাব? কি খাবো? টুনির মুখে সবটা শোনার পর মেঘকন্যারা এবার হয়তো তাদের ভুলটা বুঝতে পারবে। আর এখন তাদের মধ্যে সব ঝগড়াঝাটি রেখে তারা হয়তোবা তাদের নিজ নিজ কাজে মন দেবে। আর টুনি সহ বনের অন্যান্য পশু পাখিদের সমস্যাও এবার নিশ্চয়ই সমাধান হবে। মেঘকন্যারা তো নিজেদের মধ্যে ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল। তখন টুনি মেঘকন্যাদের ঝগড়া থামিয়ে টুনি আর জঙ্গলের অন্যান্য পশু পাখির কতটা যে ভোগান্তি হচ্ছে মেঘকন্যাদের এসবের কারণে আর এতটা গাফিলতা থাকার কারণে সেই সবটা খুলে বলে। আর টুনির মুখে মেঘকন্যারা সবটা খুব মন দিয়ে শুনতে থাকে। সব শেষে টুনি মেঘকন্যাদের উপর তখন অভিমান করেই বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা তবে কি বড় আর কি ছোট এটা নিয়েই ঝগড়া করেন। আর ওদিকে আমরা সবাই না হয় না খেতে পেরে আর পানির অভাবে মারা যাই। টুনি এসব কথা শুনে তো তখন তিন মেঘকন্যা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে। আর তখন তারা টুনিকে বলে, ওহো টুনি, আমাদের তো বড়ই ভুল হয়ে গেছে গো। তুমি এখন আমাদেরকে জলদি করে মুক্ত করে দাও। আর আমি কথা দিচ্ছি, এমন ঘটনা এরপর থেকে আর কখনোই হবে না। আমি আমার দায়িত্ব একদম ঠিকঠাক পালন করব। আর জঙ্গলের বৃষ্টিপাত একেবারেই আর এভাবে বন্ধ হবে না। যথাসময়ে সব সময় বৃষ্টিপাত হবে জঙ্গলে। এখন তুমি জলদি করে আমাকে মুক্ত করে দাও প্লিজ। টুনি কি তবে এবার নীল মেঘ সহ মেঘকন্যাদেরকে বিশ্বাস করতে পারবে? আর টুনি কি পারবে মেঘকন্যাদেরকে এই লোহার জাদুর শিকল থেকে রক্ষা করে মুক্ত করতে? নীল মেঘ তো টুনিকে খুব করে রিকোয়েস্ট করলো তাদেরকে এই বন্দি দশা থেকে মুক্ত করার জন্য। আর প্রমিস করলো যে জঙ্গলের বৃষ্টিপাত আর কখনোই এভাবে বিঘ্নিত হবে না। আর তারা সব সময়ই জঙ্গলের বৃষ্টিপাতের দিকে খেয়াল রাখবে। এরপর নীল মেঘের মুখে এসব কথা শুনে টুনি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আপনারা আমাকে বলেন আমি কিভাবে আপনাদেরকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে পারি। টুনির কথায় তখন নীলমেঘ খুবই নম্রভাবে টুনিকে বলল,
আচ্ছা, আমি বলছি, তুমি মন দিয়ে শুনে নাও কিন্তু। তুমি এখান থেকে উঠতে শুরু করো আর মেঘরাজ্য ঘুরে ঘুরে দেখো কোথায় কাঁটাযুক্ত গাছ রয়েছে। তুমি যদি সেই কাঁটাযুক্ত গাছকে সরিয়ে তার মধ্যে থাকা ফুল এনে আমাদের এই লোহার খাঁচায় ছড়াতে পারো, তাহলেই আমরা আবার মুক্ত হয়ে যাব। আর আমরা মুক্ত হতে পারলেই তো তোমাদের জঙ্গলে বৃষ্টিপাত ঘটাতে পারবো। টুনি তো খুব ভালোভাবে নীলমেঘের কথাগুলো শুনে নেয়, আর সে তো খুব ভালো করেই জানে এখন তাকে কি করতে হবে। এজন্য টুনি খুব সাবধানতার সাথে উড়ে উড়ে পুরো রাজ্যটা খুঁজতে থাকে। আর সে মনে মনে বলে, যত দ্রুত আমি এই ফুল সংগ্রহ করে নিয়ে যেতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের জঙ্গলে বৃষ্টিপাত ঘটবে আর আমাদের সকল সমস্যার সমাধান হবে। তাহলে আমাকে খুব তাড়াতাড়ি এই কার্যগুলো সমাধান করে মেঘকন্যাদেরকে মুক্ত করতে হবে। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। এখন তাহলে দেখা যাক টুনি খুঁজে খুঁজে সেই কাঁটাযুক্ত গাছ মেঘরাজ্যে খুঁজে পায় কিনা। আর মেঘকন্যাদের রক্ষা করার জন্য তো সেই কাঁটাযুক্ত গাছের ফুলই প্রয়োজন। নীল মেঘের থেকে মেঘকন্যাদের মুক্তির উপায় জেনে নিয়ে টুনি আর মোটেও সময় নষ্ট করে না। টুনি তখনই সেই কাঁটাযুক্ত গাছ খোঁজার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর সারা মেঘরাজ্য খুঁজতে থাকে সেই কাঁটাযুক্ত গাছ। বেশ অনেকটা সময় টুনি সেই কাঁটাযুক্ত গাছ খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা জায়গায় সেই কাঁটাযুক্ত গাছ দেখতে পায়। এরপর সে আর একটু সময় ক্ষেপণ না করে সেই কাঁটাযুক্ত গাছের কাছে চলে যায়। আর অনেক চেষ্টার পর টুনি সেই গাছ থেকে ফুল নিতে সক্ষম হয়। এরপর টুনি আর একটু কালক্ষেপণ না করে খুব দ্রুত মেঘকন্যাদের কাছে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। এরপর টুনি যখন সেই কাঁটাযুক্ত গাছের ফুল নিয়ে তিন মেঘকন্যার জাদুর খাঁচায় স্পর্শ করে, ঠিক তখনই সেই জাদুর লোহার খাঁচাগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আর তিন মেঘকন্যায় এখন আবারও আগের মতো মুক্ত হয়ে যায়। তিন মেঘকন্যা মুক্ত হতে পেরে তো মহা খুশি হয়ে যায়, আর তারা টুনির উপরও ভীষণ সন্তুষ্ট। দেখেছো বন্ধুরা, টুনি কিন্তু তিন মেঘকন্যাকে মুক্ত করেই ছাড়লো। টুনি ছিল অনেক বুদ্ধিমতী, সেটা তো তোমরা আগেই জেনেছো। তাহলে টুনির পারগতা তোমরা এবার ভালোভাবেই বুঝতে পারলে। টুনি যেটা ভাবে সেটাই করে থাকে। আর দেখো না, কত খোঁজাখুঁজি করে স্ট্রাগল করে টুনি কিন্তু অবশেষে সেই কাঁটাযুক্ত গাছের ফুল নিয়ে তিন মেঘকন্যাকে মুক্ত করেছে। আর এবার তো বাকি থাকলো মেঘকন্যাদের কথা রাখার পালা, মানে জঙ্গলে বৃষ্টিপাত দেওয়ার ব্যাপারটা। দেখা যাক মেঘকন্যারা এবার কি করে। শেষ পর্ব। টুনি তার কথা রাখলো। সারা মেঘরাজ্য খুঁজে খুঁজে নীল মেঘের বলা সেই কাঁটাযুক্ত গাছ খুঁজে বের করে। আর এরপর সেই গাছ থেকে অনেক কষ্টে
ফুল সংগ্রহ করে। আর সেই ফুল হাতে পাওয়া মাত্রই সে আর একটু কালক্ষেপণ না করে মেঘকন্যাদের কাছে নিয়ে চলে আসে। আর যখনই টুনি সেই ফুল মেঘকন্যাদের সেই লোহার জাদুর খাঁচার তারাতে স্পর্শ করে, তখনই সেই জাদুর লোহার খাঁচা অদৃশ্য হয়ে মেঘকন্যারা আবারও মুক্ত হয়ে যায়। আর টুনি তো এভাবেই তার কথা রেখে দিল, মেঘকন্যাদেরকে মুক্ত করে দিল আবারও। এখন পালা মেঘকন্যাদের কথা রাখার। টুনির এত পরিশ্রমে খুশি হয়ে নীল মেঘকন্যা বলে, টুনি, তুমি আমাদেরকে মুক্ত করে দিয়ে আমাদের অনেক বড় উপকার করলে। তাই আমি বলছি, শোনো, তুমি এখনই জঙ্গলে ফিরে যাও। আমি এক্ষুনি জঙ্গলে বৃষ্টিপাত করিয়ে দিচ্ছি। তুমি আর একদমই চিন্তা করো না। এই কথা শোনা মাত্র টুনি আর একটু দেরি না করে যেভাবে সে মেঘকন্যাদের রাজ্যে এসেছিল ঠিক সেভাবেই মেঘরাজ্য থেকে সে আবার জঙ্গলের দিকে চলে যায়। আর যে কথা মেঘকন্যা বলেছে ঠিক তেমনই কাজ করে। জঙ্গলে টুনি ফিরতে না ফিরতেই বৃষ্টিপাত শুরু করে দেয় তিন মেঘকন্যারা। এরপর টুনি, যোগু, কণিকা, রূপসী টিয়া সহ সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে জঙ্গলের মধ্যে। আর এরপর থেকে তিন মেঘকন্যাদের আর কখনোই জঙ্গলে বৃষ্টিপাত করতে ভুল হয়নি। আর এতে করে টুনি ও তার বন্ধু পশু পাখিরা জঙ্গলের মধ্যে আগের মতনই আবারও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর এই খুশি মুহূর্তের মধ্য দিয়েই তিন মেঘকন্যা আর টুনির গল্প শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।